সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। ওই ৮ নম্বর ক্লাসে একটা লোগো করছিলেন যে আপনার ওই মোমবাতির যেটাই একটা করা হয়েছিল আর কি। এখন ওই যে আপনি যে ব্যান করছিলেন দুই পাশে অ্যাঙ্করটা, কারণ আমারটা একটা একটা করে ব্যান করা লাগতেছে। আপনি একটা দুইটা অ্যাঙ্কর একসাথে ব্যান করছিলেন, এই জিনিসটা আপনার একটু ইলাস্ট্রেটর ভার্সন কত? ভালো হয়। ভার্সন হচ্ছে যে আমি 2018 সিসি। আপনি কি ডিরেক্ট সিলেকশন টুলে আগে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেছিলেন? হ্যাঁ, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর মানে আপনার ইয়ে হচ্ছে না। আমি যখন ইয়ে করতেছি মানে একটাকে ধরে একটু টানতে হবে, তাই না? দুইটা তার একসাথে ধরে টানা যাবে না। একটাকে ধরে টানলেই তো দুইটা আসার কথা। হ্যাঁ, আমি তো আপনার ভিডিওতে সেটাই দেখলাম, কিন্তু আমার এখানে আসতেছে একটা একটা করে। অ্যাঙ্কর পয়েন্ট দুইটা সিলেক্ট থাকলে তো দুইটাই আসবে। আর একটার উপর আপনার যেটা হচ্ছে সিলেক্ট করার পর কি ডাবল ক্লিক করছেন না নরমালি ড্র্যাগ করছেন? মানে একবার ক্লিক করছে কি এই অ্যাঙ্কর পয়েন্টে একবার ক্লিক করলাম, পরের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে টান দিলাম ডিরেক্ট সিলেকশন করে। ক্লিক করতে এই হবে যে না তো, যেটা টানতেছে, পরেরটায় ক্লিক করার প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা পরটা কি এমনি টানলে হবে? হ্যাঁ, এমনি টানলেই হবে। ক্লিক করলে ওটা আলাদাভাবে সিলেকশন তৈরি হয়। ও যেটা হচ্ছে যে এখানে যে লাইভ পয়েন্টারটা আছে, এই যে লাইভ পয়েন্টার চারটা আছে, ঠিক আছে? তো এখানে যখন আমরা নরমালি ক্লিক করি, যেমন ধরেন এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, ওখান থেকে ড্র্যাগ করে দিচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে। এখন এখানে যদি আমি আবারও ক্লিক করি তাহলে কি হবে? এই এই যে লাইভ পয়েন্টার আছে এটা কিন্তু আরো নীল দেখা যাচ্ছে, এটা একটু সাদা, এটা বেশি নীল। তার মানে এই একটা পয়েন্টার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন ড্র্যাগ করলে শুধু একটাই কাজ করছে, ঠিক আছে? আর যদি আমরা দুইটা একসঙ্গে করতে চাই সেক্ষেত্রে দুইটাকে সিলেক্ট করে নরমালি আমরা এখান থেকে ড্র্যাগ করব, ক্লিক করব না। প্রথমে একটা সিলেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ বলেন। ও সিলেক্ট করে এমনি টানবো নাকি ওখানে ক্লিক না করে? হ্যাঁ, এখানে সিলেক্ট করে শুধু ড্র্যাগ করবেন, ও ক্লিকের প্রয়োজন নেই। আচ্ছা, আপনি আচ্ছা আপনি এমনি ক্লাস করতে দেখেন, আমি একটু আমার এই রেজিস্টারটা দেখি তাহলে করা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। জি বলেন। হ্যাঁ, আপনি যে অষ্টম ক্লাসে যেই একটা দিছিলেন না ম্যাজিক ক্যান্ডেল, যেটা এখন বললেন, ওইটাতেই আমি হচ্ছে ক্রিয়েট করার পরে আমি হচ্ছে গ্রুপ করে নিছি, তারপরে বড় করতেছি একবারে সবগুলা। তখন ভাইয়া যে বাইরের যেটা আমি যে স্ট্রোকটা ছিল ওইটা হচ্ছে আপনার মানে বাঁকা হয়ে যাচ্ছে। একটু দেখাবো? শেপটা ঠিক থাকছে না, এই তো আপনি যখন কার্ভ করছেন এই হ্যাঁ কার্ভ শেপটা বড় করলে এটা হ্যাঁ রেশিওটা ঠিক থাকছে না। হ্যাঁ, রেশিও ঠিক থাকছে না, কিন্তু ঠিক আছে, ভিতরে গুলো আবার সেম, ভিতরে গুলো বড় হচ্ছে, খালি বাইরেরটা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে আমার এটা স্কেলের ইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে এখান থেকে স্কেলিং করার জন্য স্কেল কর্নার, ঠিক আছে? কন্ট্রোল কে চেপে এই অপশনটা পাবেন। কন্ট্রোল কে চেপে এখানে স্কেল কর্নার অপশন আছে, ঠিক আছে? তো এই স্কেল কর্নারটা যখন উঠাই দিবেন তখন এটা স্কেল অনুযায়ী যাবে না, ঠিক আছে? তখন এটা বড় ছোট করলে আপনি যেটা বলতেছেন যে এরকম হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমি স্কেল কর্নারটা এখনো তুলে দিছি, তারপর আমি এখানে যদি শেপ বিল্ডার ব্যবহার করি, শেপ বিল্ডার ব্যবহার করার পর এটা আর ওই রকম হবে না, ঠিক আছে? যদি কর্নার তুলে দেওয়া থাকে, আর যদি আপনার কর্নারটা তুলে দেওয়া না থাকে তাহলে আপনি কর্নার এখানে টিক মার্কটা করে দিতে পারেন, ঠিক আছে? আর তার কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল। আমরা হচ্ছে কন্ট্রোল ওয়াই যেটা করি ওটাকে কি বলে? কন্ট্রোল ওয়াই যেটা আউটলাইন মোড। আউটলাইন মোড। আর ভাইয়া আমরা হচ্ছে কন্ট্রোল 5 একটা হচ্ছে নির্দিষ্ট স্ট্রোককে গ্রিড করে ফেলি, তাই না ভাইয়া? হ্যাঁ, সেটা গ্রিড থেকে আবার স্ট্রোকে আনার কোনো উপায় আছে? যেমন এই যে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করলাম করে কন্ট্রোল 5, তাহলে কি হলো? কাস্টম গাইডস তৈরি হয়ে গেল, তাই না? হ্যাঁ, একটা গাইড আছে। কাস্টম গাইডস তৈরি হওয়ার পর এখানে দেখেন আনলক গাইডস আছে। আনলক গাইডস পেলাম, তাহলে এটাকে সিলেক্ট করা যাচ্ছে, ঠিক আছে? তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখি এখান থেকে রিলিজ গাইডস একটা অপশন আছে, রিলিজে ক্লিক করলে এটা আবার অবজেক্টে ফিরে আসবে। ভাই আর কারো কোনো সমস্যা আছে? আর ওখানে কারো একজনের শব্দ হচ্ছে একটু বেশি, আপনি একটু মাইক্রোফোনটা মিউট করে নিন।
আর কারো কোনো সমস্যা আছে ক্লাস নিয়ে? ভাই আমার সমস্যা আছে ভাই, ওই যে এই পাতাটা না আমি ব্লান্ড করতে পারতেছি না। পাতাটা ব্লেন্ড করতে উপরে একটা হয় উপরে, কিন্তু দুইটা হয় না ব্লান্ড করলে। কিরকম সমস্যা হয়? মানে এই যে এই এই দুইটা কপি করে, তারপর একটা কপি করে, তারপর দুই পাশে দুইটা থাকে না, ওইটা ব্লান্ড টুলের মাধ্যমে যে ব্লান্ড করবো না, তারপর যে সবগুলো হয়ে যায় না, ওইটা হয় না। কিন্তু আমার একটা পাতা হয়, উপরেরটা হয় না, এলে নিচেরটা হয়। আপনি কি ওটাকে গ্রুপ করছিলেন নাকি গ্রুপ ছাড়াই ক্লিক করছেন? গ্রুপ করেই করছি। আচ্ছা, এখানে তো এরকম হওয়ার কোনো কথাই না। আচ্ছা, এখানে আমি পাতা তৈরি করতেছি। ঠিক আছে, শেপ বিল্ডার টুল মাঝেরটাই ক্লিক না করলে কিন্তু এটা দুইটা হয়ে থাকবে। ঠিক আছে, এখানে একটা ক্লিক করছি ডিলিট, এটা একটা ডিলিট, মাঝখানে একটা ক্লিক করতে হবে। যদি ক্লিক না করি তাহলে কিন্তু এখানে দুইটা থাকবে। ঠিক আছে, এটাকে ক্লিক করতে হবে। এর আগের ক্লাসে একবার দেখিয়ে দেওয়া হয়েছিল, এই সমস্যা একজনের হয়েছিল। গ্রুপ এই তো হচ্ছে, এখানে সমস্যা কোথায়? তো আমারটা হইতেছে না। দেখেন আপনার ওখানে কোনো সমস্যা আছে সম্ভবত। লাস্ট ক্লাসে ভিডিওটা দেখেন, ওইখানে এই সেম সমস্যা সলভ করা আছে। আর কারো কোনো সমস্যা? হ্যাঁ ভাই শুনছেন? জি বলেন। হ্যালো, যে আমি কাজ করতেছি কিন্তু এটা সেভ করতে পারতেছি না। আপনি একবার দেখাইছিলেন কিন্তু জেপিজি-তে তো সেভ হচ্ছে না। জেপিজি তে প্রথমত সেভ অপশন থেকে কাজ করবে না, এক্সপোর্ট থেকে কাজ করবে। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখানে আহ, যদি ওয়েব ফরম্যাটে সেভ করতে চান সেক্ষেত্রে সেভ ফর ওয়েব। ঠিক আছে, এখানে লার্জ ইমেজ। ও আচ্ছা, কিন্তু আমি যে আপনার ধরেন কোথাও পোস্ট করব, যে কাজগুলো করতেছি সেটা কি আমি কোন ফরম্যাটে করব? এখান থেকে করতে পারবেন, এখান থেকে জেপিজি করতে পারবেন, এক্সপোর্ট থেকে করতে পারবেন। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো সাকিব ভাই। জি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। কাইন্ডলি আরেকটু দেখালে একটু ভালো হয়। মানে আসলে কোনটা? এই যে কার্ভ করাটা, যে দুই পাশে কার্ভ করাটা একটু, আর ডিরেক্ট সিলেকশন করতেই আপনি যে রেফারেন্স টুলটা যে ব্যান করছেন, এটা একটু কাইন্ডলি যদি বলতে পারেন। আচ্ছা, আমাদের এটার উপর কয়টা ক্লাস হবে? ইলাস্ট্রেটরের উপর টোটাল 15টার মতো ক্লাস হবে। আপনাদের ক্লাস তো মোটামুটি শেষের দিকে। আর আমি আপনাদের ব্যাচের ফটোশপে ক্লাসটা করাচ্ছি না। ঠিক আছে, আমি ফটোশপে ক্লাস করাবো না সেটা বলে দিচ্ছি। ফটোশপের কাজ কারেকশন করা যায়। হয়তো বা আমি না করলে অন্য কেউ করাবে। ভাইয়া আমাদের হচ্ছে টুলস বাদে ভাই অন্য যেগুলো আছে ওগুলো শেখাবেন না? প্যাথফাইন্ডার, অ্যালাইন এগুলো। হ্যাঁ, এগুলো তো সবগুলোই শেখাবো। এখন তো আমাদের টুলস তো মোটামুটি শেষ। হ্যাঁ ভাইয়া, ইলাস্ট্রেটর থেকে তো আমরা মেনুগুলি শিখাবেন নাকি না ভাইয়া? করলাম, অন্যগুলো টি শার্ট ডিজাইন বা ফ্লায়ার এগুলোর উপরে কোনো ক্লাস হবে না? একটা জিনিস হচ্ছে কি, যে আমি আপনাকে যেভাবে আপনাদের সবাইকে যেভাবে শেখাচ্ছি, প্রত্যেকটা টুলস এর আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা যদি এই টুলস গুলো ব্যবহার করে শুধু টি শার্ট না, ডিজাইন জগতে কিন্তু অনেকগুলো সাইট আছে, সব সাইটেই কাজ করতে পারবেন। আর আপনারা যদি প্রজেক্ট বেস কিছু প্রজেক্ট দেখতে চান সেক্ষেত্রে আমি দেখাইতে পারবো, আমার জন্য কোনো সমস্যা নেই। লসটা কিন্তু আপনাদেরই হবে। ঠিক আছে, আমি আপনাদের ব্রোশিয়ার দেখাইলাম, বিজনেস কার্ড দেখাইলাম, টি শার্ট দেখাইলাম, এই কয়েকটাই শিখলেন, কিন্তু টুলস এর কাজ কিংবা ইলাস্ট্রেটরের যে বেসিক অ্যাডভান্স আছে এটা কিন্তু শিখলেন না। ঠিক আছে, না ভাই, টুলস আর মেনুগুলি শেখানোটাই বেটার হবে। টুলস এবং মেনুগুলি একটা জিনিস হচ্ছে যে আপনার একটা ব্রোশিয়ারের একটা নির্দিষ্ট মাপ হয়। ঠিক আছে, মাপ নেওয়ার পর আপনি কি করবেন, এখানে কিছু টেক্সট ব্যবহার হয়। টেক্সটে কিসের মাধ্যমে ব্যবহার হয়? টেক্সট টুলের মাধ্যমে। ঠিক আছে, এখানে আপনি টেক্সট ব্যবহার করলেন, করার পর এটা কালার চেঞ্জ কিভাবে করতে হয় এখান থেকে আমরা কালার অপশন গুলো দেখাইছি। এইভাবে যদি কিছু প্রজেক্ট দেখায় তখন কিন্তু আপনার পুরোপুরি কাজটা শিখতে পারলেন না। মানে এখানে কিন্তু আপনার ওই যে পাথ ওয়ানে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, এগুলো কোনোটাই ব্যবহার হচ্ছে না। আমি চাচ্ছি যে ভাইয়া সবকিছু যাতে বুঝতে পারেন। ঠিক আছে ভাইয়া
হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে ঘুষিয়ার বললেন, তারপরে আপনার এই যে কার্ড নিয়ে যদি একটা ক্লাস যদি করান, যে এগুলো তো এগুলোর অবশ্যই দেখাবো। সাইজটা কতটুকু? জি ভাই, একটা ক্লাস হলে ভালো এগুলো তো অবশ্যই দেখাবো, এগুলো তো শেষের দিকে আমি দেখিয়ে দেবো, সমস্যা নাই। আর যেটা হচ্ছে যে তাহলে আজকে একটা কাজ করা যায়, আপনার বিজনেস কার্ড নিয়ে একটা কাজ ক্লাস শুরু করি আজকে। না ভাই, আপনি শিডিউল আচ্ছা অনুযায়ী ভাই করেন। রুলস দেখতে করাচ্ছিলেন, ওটাই করেন। আচ্ছা সবাই যা বলো সেটাই হোক। কি করাবো তাহলে আপনারাই বলেন। ক্লাস করান। যে টুলসে যেগুলো পেতেছেন সেগুলো সেটা try করবেন। এটা তো আচ্ছা শেষে বলে দেবো। আচ্ছা জি বলেন। আপনি যদি মনে করেন যে এখন আমাদের দেখানো দরকার বিজনেস কার্ড, তাহলে আপনি দেখান। আর যদি মনে করেন যে না দেখানো দরকার নেই, না আমি আমার tools শিখবো, একটা জিনিস কিন্তু হচ্ছে এগে কি, শেখা। একটা জিনিস হচ্ছে যে আমি যদি কারো ভালো করতে চাই, অনেক সময় দেখা যায় যে ফিডব্যাকটা খারাপ আসে, যে আমি একজনের ভালো করতে চাইলাম, উল্টা আরো আমার দোষ দিল যে স্যার আমাদের এটা দেখায় নাই, ওইটা দেখায় নাই। কিন্তু আমি যে আপনাদের ভালোর জন্য যে জিনিসটা দেখাইতে চাইলাম, উল্টা আমারই দোষ হয়েছে। এই জন্য আপনারা যেভাবে চান আমি সেভাবেই আছি, সমস্যা নেই। না না ভাই, আপনি আমাদের তো আগে তো যেভাবে বেসিক চাইবেন গুলো শিখতে হবে। সেভাবে হবে। আগে বেসিকই শুরু করেন ভাই। আমরা এত কি চাবো? অ্যাডভান্স আমরা হওয়ার তো দরকার কিছু জানি না, আমরা তো বিগিনার লেভেলে। দেন কিছু আমরা কি চাবো? কিছু আপনি তো আছে, আমাদের বলুন। ওরা খুবই অ্যাডভান্স, এজন্য ওরা চাইতেছে যে না না, এখানে ওনারা আমি পারে, আমরা তো পারি না, সেটা সমস্যা হ্যাঁ নেই। অবশ্যই, অ্যাডভান্স লেভেলের দিকে তাকালে তো হবে না। আমরা তো বিগিনার, আমাদের বিগিনার আরেকটা হিসেবে আরেকটা জিনিস হচ্ছে কি, যে হয়তোবা অনেকের এরকম আগ্রহ যে আমি একটু টুকটাক পারি কিন্তু অ্যাডভান্স গুলো পারি না। আসলে এই অ্যাডভান্স জিনিসটা কিন্তু কই থেকে আসে? আমরা বেসিকের সঠিক ব্যবহার এবং সুন্দরভাবে ব্যবহার করাকেই অ্যাডভান্স কাজ প্রকাশ করতে পারি এটার মাধ্যমে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাডভান্স বলতে কোনো টুলস নাই, ঠিক আছে? ইলাস্ট্রেটর, ফটোশপ যে কোনো সফটওয়্যারে কাজ করেন, সেটার আপনার টুলস গুলো সঠিকভাবে জানতে হবে। বেসিক এবং অ্যাডভান্স টুলস এর দুইটা ব্যবহার জানতে হবে। যে একটা টুলস কে নরমালি, এটা সিলেকশন টুল, সিলেকশন টুলের কাজ কি? নরমালি সিলেক্ট করা, সিলেকশন টুলের কাজ সিলেক্ট করা, রিসাইজ করা, মুভ করা, রোটেট করা। তো এই সিলেকশন টুলে যখন আমরা ডাবল ক্লিক করি তখন সিলেকশন অপশন, মুভ অপশন আসে। তখন কিন্তু এই যে এখানে আমরা কাজগুলো করলাম, একটা টুলস এর পরিপূর্ণভাবে জানাটাই হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? ভাইয়া, আমরা ভাইয়া একটু যতগুলো করে কাজ শিখছি এর মধ্যে থেকে কি ওগুলো করতে পারবো? মানে ডিজাইন বা বিজনেস কার্ড এগুলো কি করতে হ্যাঁ পারবো? অবশ্যই, কেন না। আপনার ফ্লায়ার কেন, আমি তো বললাম যে অনলাইন মার্কেট প্লেসে শুধু ফ্লায়ার বসিয়ে না, অনেক ধরনের ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করবেন। একটা জিনিস হচ্ছে যে আপনার এখানে আপনারা, আমি যখন ক্লাস করবো তখন আপনাদের পিসিতে ইলাস্ট্রেটরটা ওপেন রাখেন, তাহলে আমি আপনাদের যদি লাইভ কখনো দেখতে চাই কাজ, আপনারা দেখাইতে পারবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে আচ্ছা দিয়ে ভাইয়া, করাই নিব যে আপনারা পারতেছেন কিনা। ভাইয়া কথা কেটে কেটে আসছে কেন, একটু দেখবেন? আমার কথা কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ ভাই, কথা হ্যালো, হ্যাঁ, মাঝে কথা মাঝে মনে কেটে কি যাচ্ছে। সমস্যা? হ্যাঁ অনেক। ভাইয়া আরেকটু একটু হেল্প করবেন ভাইয়া। কি বলেন? এই যে রিফ্লেক্ট টুল যেটা আছে রোটেটের পরে ভাইয়া, এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট আমরা ধরে নিই না, জি তো জি। এটা কখন কিভাবে ধরবো? আর আপনি একবার হচ্ছে একটা পাতা বানানোর সময় মানে ব্রাশ, তখন আপনি হচ্ছে আল্টার ক্লিক করে রিফ্লেক্ট টুলটা ব্যবহার করছিলেন, আবার মাঝে মধ্যে একটা ক্লিক করে আল্টার ক্লিক করে করতেছেন, এটা একটু বুঝতেছেন না রিফ্লেক্ট টুলটা? আচ্ছা, এটা আমি আবারও ভালোভাবে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে যে এখানে কিন্তু চিহ্নটাই বোঝাচ্ছে, একটা এপাশে একটা অ্যারো, এপাশে একটা অ্যারো, মাঝখানে একটা লাইন। তার মানে মাঝখানে যে কোনো একটা সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে এটাকে আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই, ঠিক আছে? এটা হচ্ছে রিফ্লেক্ট টুলের কাজ। এটা হরিজন্টালও হইতে পারে, ভার্টিক্যালও হইতে পারে। তো হরিজন্টাল কোনটা, ভার্টিক্যাল কোনটা? হরিজন্টাল হচ্ছে এই যে লম্বা এইদিকে, এটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে এদিকে, ঠিক আছে? তাহলে আমরা এখন কোন দিকে ঘোরাতে চাচ্ছি জিনিসটাকে? তো এখান থেকে আমরা একটা অবজেক্ট নিচ্ছি, যেমন একটা বক্স নিচ্ছি। এই বক্সটাকে এই পাশে আমি আরেকটা কালার দিচ্ছি ছোট করে। এখানে একটা বক্স রাখলাম, কারণ এখানে দুইটা রেড এক পাশ থেকে আরেক পাশে গেলে বোঝা যাবে না। এ পাশে রাখলাম। তাহলে এই দুইটাকে আমি একটা গ্রুপ করছি। তো এখন এটাকে সিলেক্ট করে আমি রিফ্লেক্ট করবো। রিফ্লেক্টটা কতটুকু দূরত্বে করব, ঠিক আছে? সেই জায়গায় আমি রিফ্লেক্ট টুলটা ব্যবহার করবো। যেমন এখানে রিফ্লেক্ট টুলে ক্লিক করলে এখানে আমার একটা টার্গেট চিহ্ন আসছে, যেটা আমার মধ্যবিন্দু হিসেবে ব্যবহার হবে, যেটা আমার মাউস কার্সরের সঙ্গে আছে, ঠিক আছে? এই জিনিসটা যদি আমি এই মানে অবজেক্টের শেষের যে লাইনটা আছে এটা সোজা ক্লিক করি, তাহলে কি হবে? এখান থেকে এটা উল্টা পাশে ঘুরবে। আমি আল্টার চেপে ক্লিক করছি, এখানে একটা অপশন আসছে, এখান থেকে আমাদের এটা শো করতেছে কোন দিকে, হরিজন্টালি। তার মানে এটা উপর নিচ করতেছে, ঠিক আছে? উপর নিচে আমাদের লাগবে
ওটা পাশাপাশি করে তাহলে তো ভার্টিক্যাল লাগবে। হ্যাঁ, ভার্টিক্যালি এই পাশেটা দিতে হবে, ঠিক আছে? তো ভার্টিক্যালি যদি হ্যাঁ আমরা এদিকে করতে চাই সেক্ষেত্রে কি হবে, আমরা এখান থেকে ভার্টিক্যালটা সিলেক্ট করবো, করে এখানে প্রিভিউ করবো। পাশাপাশি আসবে। যাচ্ছে, এটা কোন জায়গায় থেকে যাচ্ছে একটু লক্ষ্য করেন, আমি যেখানে ক্লিক করছি এখান থেকে কিন্তু এদিকে যাচ্ছে এই পাশে, ঠিক আছে? এটাই কিন্তু সেন্টার পয়েন্ট। তো এখন আমরা যদি এখানে ক্লিক না করে ক্লিকটা অন্য জায়গায় করি, যেমন এখানে এটা রাখছি, রাখার পর আমি ক্লিকটা এখানে করলাম, তো এখন আমি দূরত্বে কন্ট্রোল আর চেপে রুলার নিচ্ছি, গাইডস নিয়ে এখান থেকে একটা দাগ দিচ্ছি। এখন এই গাইডস সোজা যদি আমি ক্লিক করি, গাইডসটাকে লক করে নিই আমরা, তাহলে সমস্যা হবে না, লক গাইডস। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করলাম, করার পর ও চেপে রিপ্লেস করলাম। এবার এই গাইডস সোজা যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, ওই উল্টো পাশে হবে। এই গাইডস এর উল্টা পাশেও এতটুকুই জায়গা ফাঁকা থাকবে যেখান থেকে আমি শুরু করছি। যেমন এখান থেকে আমি একটা রেক্টাঙ্গুলার টুল দিয়ে মাপ দিয়ে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে? তো এটা আমি একটা কালার দিচ্ছি, এটাকে কপি করে এই পাশে একটা রাখছি, ঠিক আছে? এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, করে ও চেপে রিফ্লেক্ট টুল নিয়ে এই যে লাইনটা আছে, লাইন আমি যে কোনো অংশ থেকে ক্লিক করতে পারি, কারণ এটা রিফ্লেক্ট এক পাশ থেকে আরেক পাশে যাবে, তাহলে আমরা যে কোনো এক জায়গা থেকে ক্লিক করতে পারি, কিন্তু শুধু লাইনটা ঠিক থাকলে হয়েছে। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে প্রিভিউ করছি, দেখেন তো কতটুকু শো করছে, ঠিক আছে? দূরত্ব একই সমান আছে না? হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া আপনি একবার হচ্ছে ব্রাশ তৈরি করার সময় একটা হচ্ছে নিচের দিকে একটা ক্লিক করছিলেন, করার পরে আল্টার চেপে হচ্ছে আপনি রিফ্লেক্ট করছিলেন, ওইটা একটু শিখতে যাচ্ছিলাম। এটাই তো আল্টার চেপে করলাম, ওটা আল্টার ছাড়া করছিলাম। সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা শেপ নিলাম, হ্যাঁ আর্ট, ঠিক আছে? শেপ নেওয়ার পর যেমন আমি এখানে রিফ্লেক্ট টুলে ক্লিক করছি, ও চেপে রিফ্লেক্ট টুল এখানে ক্লিক করছি, করার পর এখান থেকে আমি শুধু ড্রাগ করছি, এই যে ড্রাগ করে উল্টা পাশে আসতেছে, রিফ্লেক্ট মানে কি এক পাশ থেকে অপর পাশে, ঠিক আছে? এখান থেকে আমি ড্রাগ করছি, ড্রাগ করার পর এখানে আল্টার চেপে ধরছি, ড্রাগ করার পরে, ঠিক আছে? ড্রাগ করার পর আল্টার চেপে ধরার সঙ্গে আল্টার চাপলে কি হয়, একটা অবজেক্ট কপি হয়, ঠিক আছে? আমার মাউস কার্সরটা ডাবল হয়ে আছে না? হ্যাঁ তার মানে এটা কপি হচ্ছে, ঠিক আছে? যেমন আমরা নরমালি একটা অবজেক্টকে যখন কপি করি তখন কি করি, এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর এখান থেকে আল্টার চেপে ড্র্যাগ করলে এখান থেকে মাউস কার্সর কিন্তু ডাবল চিহ্ন থাকে, তার মানে ওটা কপি, ঠিক আছে? একই কাজ। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদের প্রথম দিকে একটা কথা বলছিলাম, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের অ্যালাইনমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। সেটা হচ্ছে যে আমাদের যত প্রকার রোটেশন আছে এটা 0 থেকে শুরু করে 360 পর্যন্ত আমাদের এর ভিতরে মাপযোগ দিয়ে কাজ করতে হবে। তো এটা যেমন আমাদের এই ক্ষেত্রে হইতে পারে, আবার যখন আমরা শিফট ধরে কাজ করি, যেমন এই যে একটা লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে? এটা একটা লাইন সেগমেন্ট টুল, এখানে স্টক কালার দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা, এটা আমরা নরমালি এদিকে ড্র্যাগ করলাম শিফট ধরে, এখন আমি এখানে একটা ড্র্যাগ করছি, শিফট ধরে আছি, তো এখন আমার মাউস কার্সরে ওখানে দেখেন যে কত ডিগ্রি শো করছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি শিফট ধরে আছি, কিন্তু এখান থেকে সরাচ্ছি, কত ডিগ্রি শো করছে? 45। তাহলে কত যোগ হয়েছে দেখেন তো, 45 ডিগ্রি যোগ হয়েছে, ঠিক আছে? এখান থেকে এই পাশে দেখেন 45 আছে না? জি ভাই। 45 এর পর 90, এই পাশে 45, এই পাশে আসতেছে 0। তাহলে এভাবে 0 থেকে শুরু করে 360। এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, যেমন এখানে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, তো রোটেট টুলের কাজ কি, ঘোরানো না? তো রোটেট টুলের কাজ ঘোরানো, আমরা কিন্তু এখান থেকে শিফট ধরে আমরা এটাকে রোটেটই করতেছিলাম, কিন্তু এটা 45 ডিগ্রি অনুযায়ী যাচ্ছিল। এই 45টা কোথায় থেকে আসলো? আমি যদি চাই যে 25 ডিগ্রি অনুযায়ী ঘোরাবো, আমি 45 চাচ্ছি না, ঠিক আছে? সেক্ষেত্রে কন্ট্রোল কে দেওয়ার পরে এখানে দেখেন অপশন আছে, যেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কতটুকু ঘুরাইতে চাই। এখানে দেওয়া আছে কত, 45 না? যে স্মার্ট গাইডস এখানে দেওয়া আছে 45, ঠিক আছে? এই জিনিসটার কারণে এই জিনিসটা আমাদের 45 হিসেবে ঘোরে। যে দেখেন আর্টবোর্ডের ভিতরে যখন আমরা কোনো কিছু রোটেট করি, এটা 45 ডিগ্রি অনুযায়ী অ্যালাইন হয়। এখান থেকে আমরা অ্যালাইন অন্যভাবে করে দিতে পারি, এখানে 15 করে দিচ্ছি, ঠিক আছে? 15 দেখছেন এখন কি 45 ডিগ্রি হচ্ছে? স্মার্ট গাইডটা আমরা এখান থেকে ইয়ে করে দিই, 45 90।
এবার আমরা এখান থেকে রোটেট টুল নিচ্ছি, রোটেট টুল নিয়ে এটার একটা মাথায় ক্লিক করছি এই পাশে কিংবা এই পাশে ক্লিক করছি, ক্লিক করে আল্টার চাপছি। তো আল্টার চেপে এখানে কত দেখাচ্ছে 45 ডিগ্রি না রোটেশন। তো এখান থেকে আমি চাচ্ছি যে 45 এখানে আমাদের শূন্য থেকে শুরু, যেমন শূন্য দিচ্ছি, শূন্য থেকে প্রিভিউ করছি, তাহলে যেখানকার অবজেক্ট সেখানেই আছে, তাই না? তো শূন্যতে যদি ওখানে থাকে, শূন্য থেকে শুরু করে আমরা কতটুকু বলছিলাম 360, তাহলে শূন্য থেকে শুরু করে যদি 360-এ যায় তাহলে ওই 360-এর মান কিন্তু শূন্যই হয়ে যায়। যে জায়গায় থেকে একটা জিনিস চলে যায় আবার ওই জায়গায় ফেরত আসে, তাহলে ওই অবস্থান কি পরিবর্তন হইলো? সে ঘুরে ফিরে একই জায়গায় আসলো। তো এখানে দেখেন যে আমরা এখানে শূন্য আছে, যদি 360 দিই তাহলে কি হবে? আবার ওই পেশে শুরু ওই একই ভাবে যাইবে, এখানেই থাকবে, কোথাও যাবে না। কারণ এখান থেকে শুরু করে 360 পর্যন্ত রোটেশন এই পর্যন্ত, আমাদের রোটেশন সর্বোচ্চ 360, ঠিক আছে? 180 দিলে কি হবে তাহলে? তাহলে 180 দিলে অপোজিট সাইডে যাবে, ঠিক আছে? 180 তাহলে এই পাশে যাচ্ছে। ও ঠিক আছে। আচ্ছা, বৃত্তটা তো পুরোটা 360, এটার মধ্যে আমরা কতটুকু ঘোরাতে চাই, এই 360-এর মধ্যে আমরা ভাগ করব যে কতগুলো করব। এখন আপনি একটা ইয়ে বলেন যে এটাকে আমি 10টা করতে চাই, তাহলে আমাকে কত করতে হবে? 30 দিলাম, তাহলে দেখি এখানে আমরা কত 36। আচ্ছা 36 দিলাম, 36 দিয়ে এখান থেকে আমি কপি করছি। কপি করার পর এই যে একটা কপি করলাম, তারপরে আমরা যদি কন্ট্রোল ডি চাপি তাহলে ট্রান্সফর্ম এগেইন হতে থাকবে 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এই অ্যালাইনের কোনো সমস্যা আছে আর যদি আমরা 360 ডিগ্রিকে ভাগ করতে পারি? না ভাই। আচ্ছা এটা একটা গেল। যেমন আমি যদি এখানে শুরু করছিলাম কত দিয়ে? 36 দিয়ে, তো এখানে যদি আমি বলি 35 দিয়ে করবো, 45 দিয়ে, এখান থেকে আমি রোটেট টুল নিচ্ছি আর চেপে। আপনার শর্টকাট গুলো ইয়ে করার চেষ্টা করবেন, কারণ দ্রুত কাজ করতে গেলে শর্টকাট ভালোভাবে জানতে হবে। এখান থেকে আল্টার চেপে ক্লিক করছি, এখান থেকে আমি 45 ডিগ্রি করে দিচ্ছি, কপি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এবার এটাকে আমি আরেকটা কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট। এটার কালার আমি পরিবর্তন করে দিচ্ছি, পরিবর্তন করে এটাকে একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে? এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছি এখানে রেড। এখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এখন এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটাকে রোটেট করি, এই জিনিসটাকে আমি সেন্টারে নিয়ে আসছি, এই সেন্টারে। এটার তো মধ্যবিন্দু কোনটা? যখন নর্মালি আমরা এখান থেকে ঘুরাই তখন ওটা মধ্যবিন্দু কি অবজেক্টের মাঝের অংশটুকু, তাই না? এই যে এটা। তাহলে এটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, এখন এই জায়গাটা আমার অবজেক্টের মধ্যবিন্দু আছে। এখন যদি আমরা এটাকে ঘুরাই তাহলে 45 ডিগ্রি অনুযায়ী যায় কিনা আমরা দেখি। শিফট ধরছি, ঠিক আছে? মিল আছে? দেখেন তো। ঠিক আছে? জি ভাই। তাহলে আমাদের রোটেশনটা এইভাবে, যখন শিফট ধরে কাজ করব এটা নির্দিষ্ট একটা অ্যালাইনে যায় 45 ডিগ্রি। আর আমরা যখন শিফটটা ছেড়ে দিই তখন কি হয়? তখন হচ্ছে যে আমরা যে কোনো মানে মাপে নিতে পারি, তখন নির্দিষ্ট কোনো মাপ থাকবে না, তখন আমার ইচ্ছা মতো নিলাম, ঠিক আছে? তখন আমার মাউস কুর্সর সঙ্গে শো করতেছে আমরা এইভাবে কাজ করতে পারি, অথবা যতটুকু প্রয়োজন ততটুকু ড্র্যাগ করে নিলাম। এটা কিন্তু কোনো মাপে গেল না, আর শিফট ধরলে একটা নির্দিষ্ট মাপে যায়। এবার এটার মধ্যে কি আর কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই। না ভাই ঠিক আছে। ভাইয়া আরেকটা জিনিস ভাই একটু দেখা যাবেন, ইলিপস টুলে। ইলিপস টুল যে বলেন ভাই, একটা একটু বৃত্ত নেন, নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে উপরে হচ্ছে এই যে ভাইয়া উপরে চারটা দিচ্ছে যে কনভার্ট। এখানে এখান থেকে যখন আমরা কনভার্ট করি তখন এই যে এখানে কন্ট্রোল হ্যান্ডেল আছে না, এই যে দুইটা কন্ট্রোল হ্যান্ডেল, এই যে এগুলো একটু বুঝাই দেন ভাই। এই যে চারটা আছে, একটা ফিল করাতে দেখুন। আচ্ছা এখান থেকে যে কন্ট্রোল হ্যান্ডেল দুইটা আছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন কোনটার কাজ করে? যখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলে, এখানে আছে যে পেন টুলে যখন কাজ করতাম তখন অ্যাঙ্কর পয়েন্ট টুল ছিল, তো এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মতোই এটা, ঠিক আছে? যখন এখানে আমরা ক্লিক করি তখন কি হয়? অ্যাঙ্কর আমাদের যে হ্যান্ডেল গুলো আছে এই হ্যান্ডেল গুলো কেটে যায়, ঠিক আছে? এরকম কেটে যায় না, হ্যান্ডেল চলে গেছে। তো এই একই রকম এখানে শর্টকাট অপশন আছে, এখানে ক্লিক করলেও এই একই কাজটাই করে, ঠিক আছে? তো তারপরে হ্যান্ডেলটা
হ্যাঁ হ্যান্ডেলটা কেটে দেয়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এখানে কোনো অবজেক্টে হ্যান্ডেল নেই, যেমন এখানে একটা বক্স আছে, এটার কোনো হ্যান্ডেল নাই, আমি একটা সাইডকে সিলেক্ট করলাম, এখন এই পাশের যেটা আছে এটা একটু কার্ভ দেখাচ্ছে না, তার মানে এখানে ক্লিক হুম করলে সে হ্যান্ডেলটা কার্ভ হয়ে তৈরি যায়। করে, এটা হ্যান্ডেল তৈরি করে ফেলবে। ঠিক আছে, এখন হ্যান্ডেল ধরে আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারেন। ঠিক আছে, আর ভাই তার পাশে যে হ্যান্ডেলস দেওয়া আছে দুইটা, হ্যাঁ ডান সাইডে, হ্যাঁ এই দুটো হ্যান্ডেল সিলেকশনের জন্য। ঠিক আছে, এটা কিভাবে কাজ করবে এই যে এই দুটো? হ্যাঁ এটা হচ্ছে আমরা যখন ক্লিক করি, যে মাঝখানে একটা চিহ্ন আছে দেখেন হ্যান্ডেলের অ্যাঙ্কর পয়েন্টে, ঠিক আছে, এটা একসময় নীল থাকে একসময় সাদা থাকে, যে আমরা যখন ক্লিক করতেছি এখানে সাদা, এখন এখানে যখন দিয়ে দিব তখন দেখেন অন্যরকম দেখাবে। ঠিক আছে, এটা কালারটা পরিবর্তন, এটা আমরা শর্টকাটে এখান থেকেও করে নিতে পারি, যেখান থেকেও অ্যাঙ্কর পয়েন্টের অপশন গুলো আছে এই যে। ঠিক আছে, আমরা কি রকম কালার চাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলের। ঠিক আছে, ও তার মানে এই দুটো হচ্ছে মানে প্যাথের কালারটা সিলেক্ট করবে। কালারটাও চেঞ্জ করে এখান থেকে কার্ভ অংশের যে ইয়েগুলো আছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে বক্স আকারে শো করছে, এখানে আমার নিচেটা সিলেক্ট করছি, এখানে বৃত্তর মতো আছে। ঠিক আছে, হুম এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারি, এই একই জিনিসটা এখানে শর্টকাটে দেওয়া আছে। ও আচ্ছা। ভাইয়া কি বলেন? আমরা যখন দুটো অবজেক্ট নিয়ে ব্লেন্ড করতেছি, তো দুটোকে যখন ক্লিক করতেছি তখন হচ্ছে, কিন্তু আপনি একটা ফুল তৈরি করা দেখাইছিলেন, মানে একটা বৃত্তকে বড় করলেন, করার পরে ওটা ড্র্যাগ করে সিলেক্ট করার পরে ব্লেন্ড করা হইলো, কিন্তু আমি যখন ড্র্যাগ করে ব্লেন্ড করতে যাচ্ছি উপরেরটা ব্লেন্ড হচ্ছে, নিচেরটা হচ্ছে না। আচ্ছা, এখন একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে ব্লেন্ড করার সময় আমাদের কি প্রয়োজন পড়তেছে, একের অধিক অবজেক্ট, তাই না? জি, একের অধিক। তো এটা আমি একটার উপরে একটা রাখছি, রাখার পর এটা যে বড় করছি, নিচে একটা কিন্তু কপি আছে, তাহলে কয়টা অবজেক্ট হলো? দুইটা না? দুইটা। তো এখান থেকে আমরা সিলেক্ট করতেছি, তাহলে তো একই কাহিনী হইলো, এখান থেকে সিলেক্ট করে তো ব্লেন্ড হইলো। তো এখান থেকে আমরা ব্লেন্ড অপশনটা ব্যবহার করছি, তার মানে দুইটা সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড আমরা কমান্ড বলে দিছি। আবার এখানে আমরা ম্যানুয়ালি যেটা হচ্ছে যে এখান থেকে ক্লিক করে বলে দিচ্ছি, এখানে একটা ক্লিক করছি তখন কি স্টার চিহ্ন, আরেকটাতে ক্লিক করছি এখানে প্লাস চিহ্ন। ঠিক আছে, তারপর এখানে ডাবল ক্লিক করে আমরা বলে দিতে পারবো, একই জিনিসই দুইটাই। ঠিক আছে, কারণ এখান থেকে যদি আমি সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডটা না বলে দিই, তাহলে আমি কোনটা ব্লেন্ড করতে চাচ্ছি সেটা তো মেনু বার সেটা বুঝবে না। ঠিক আছে, আর এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় ক্লিক করতেছি। ঠিক আছে, Okay. না কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। কনফিউশনটা হচ্ছে ধরেন এই যে যেটা আপনি করছেন, এর নিচে যখন এইটাকে যখন আমি বড় করব, দুটো দিলাম, আচ্ছা, ব্লেন্ড করতে গেলে উপরের কালারটা পাচ্ছি, নিচের কালারটা আসতেছে না। এটা আসলে দুইটা কালারের মিশ্রণ তৈরি হয়, মানে যেটা আপনি হচ্ছে তো এখানে বুঝাইছেন, আমি পারতেছি না। এখানে একটা শেপ, এখানে একটা শেপ, দুইটা শেপ, দুইটার মাঝখানে আমরা ব্লেন্ডটা তৈরি করছি। ঠিক আছে, এখানে একটা বৃত্ত ছিল, এখানে একটা বৃত্ত ছিল। তো এখন আমরা কালার যদি পরিবর্তন চাই, ব্লেন্ডের মাধ্যমে একটার সাথে একটা মিশ্রণ তৈরি হয়, তাহলে আমরা এখানে যেটার কালারটা পরিবর্তন করবো সেটার সাথে আরেকটা কালারের মিশ্রণ তৈরি হবে। এই নিচেরটা আমি সিলেক্ট করছি, এটা আমি রেড করে দিলাম, এই রেডের সঙ্গে ব্ল্যাকের মিশ্রণ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো উপরে যদি আমি এখানে একটা কালার দিয়ে দেই, যেমন এখানে আমি আরেকটা কালার দিচ্ছি, হ্যাঁ, এটা তো ঠিক আছে। তাহলে আপনার ইলাস্ট্রেটরটা ওপেন রাখেন, যেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আপনি ইলাস্ট্রেটরটা ওপেন করে রাখেন, তাহলে আমি লাইভ আপনার কাছে স্ক্রিন শেয়ার দেখলে বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। ওকে ভাইয়া, ভাইয়া শুনছেন? ঠিক আছে। জি বলেন। ভাইয়া এই যে আমার গ্রাডিয়েন্ট টুলে যে স্কেলটা, এই স্কেলটা আসতেছে না। কোথায়? এই যে গ্রাডিয়েন্ট টুলের যে স্কেল, গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করলে যে স্কেলটা আসে, ওই স্কেলটা আর কি আমার আসতেছে না। স্কেল, স্কেল কোথায় থেকে? গ্রাডিয়েন্ট গ্রেডিয়েন্ট টুল যেটা। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে কি স্কেল আসবে না? গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সময় প্রথমে গ্রেডিয়েন্ট থাকতে হবে, এখানে আমি ক্লিক করলাম, স্কেল হ্যাঁ, আছে? থাকার পরে তার কিন্তু স্কেল আসতেছে না আর কি, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে। স্কেল না আসার কারণ হচ্ছে যে এখানে যখন গ্রেডিয়েন্টটা আছে
তখন এটা যখন ফিলে থাকবে, ফিলটা নিচে আছে, গ্রেডিয়েন্ট এখানে আছে, গ্রেডিয়েন্ট থাকার পরও, স্কেল থাকার পরও কিন্তু কাজ করছে না। কেন করছে না? কারণ এটা আমার ফিল কালারে আছে আর ফিলটা এখানে নিচে আছে, ফিলটাকে উপরে দিলাম, এখন কিন্তু কাজ করবে। ঠিক আছে? আর এটা যখন কাজ করবে এটা যখন স্টকে থাকে তখন কিন্তু এই গ্রেডিয়েন্ট টুলটা শো করে না। মানে আমরা ট্র্যাক করলে স্কেলটা দেখা যায়, কিন্তু স্কেলটা যে শো করে শো করতেছে না। ও আচ্ছা, তাহলে এই যে ভিউ থেকে দেখেন স্কেল হাইড করা আছে কিনা। যে এখান থেকে আছে দেখেন হাইড গ্রেডিয়েন্ট। ঠিক আছে? কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আল্টার জি চেপে দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে যে এখান থেকে আমি এখান হ্যান্ডেলটা পেলাম, যে স্কেলটা, কন্ট্রোল আল্টার জি। আমার এখানে হাইট হচ্ছে না কেন? এই যে হাইট হয়ে গেছে। ঠিক আছে? এরকম হচ্ছে তো, ড্র্যাগ করার সময় পাচ্ছেন কিন্তু পরে থাকতেছে না, এই তো। হ্যাঁ ভাইয়া, আমারটাও এরকম হচ্ছিল। ওই অপশনটা ক্লিক করে দিলে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের প্রথম পার্ট তো প্রায় শেষ হয়ে গেল, প্রথম পার্টে তো আপনাদের ভেজালই শেষ হলো না, বলেন আর কি কি সমস্যা আছে? ভাইয়া ওই যে ওই ইয়াটা দেখা দিচ্ছিলাম আরেকবার, কোনটা? ওই যে রেক্টাঙ্গুলার টুলটা ব্যান্ড করাটা দুই পাশে একটু আস্তে আস্তে করেন ভাই, কারণ এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ড্র্যাগ করে সিলেক্ট করছি, তাহলে লাইভ পয়েন্ট দুইটাতে শো করছে, নিচে দুইটা কিন্তু শো করছে না, মানে এই দুইটাই আমি সিলেক্ট করছি। ঠিক আছে? এখান থেকে ও শুধু আচ্ছা, ড্রাগ করে সিলেকশন করতে হবে, আমি তো সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন করছি। সিঙ্গেল করেও করা যাবে। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে আবার শিফট ধরে এই পাশে ক্লিক করতে হবে। ঠিক আছে? ও তারপর এই দুইটা সিলেকশন হয়ে গেলে তখন টানবো কিভাবে? তখন একটা ধরে টানলেই হবে? একটা ধরে টানলে হবে, কিন্তু এটার উপর যদি আবার ক্লিক করেন তাহলে কিন্তু একটাই কার্ভ হবে শুধু। ও আচ্ছা, তাহলে সিলেকশনেই প্রবলেম বুঝছি ভাই। ইয়েস ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে আপনাদের আজকে বিজনেস কার্ডের কাজ দেখায়, তাহলে আপনাদের কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো জানার বাকি আছে, যেমন আইকন কোথায় থেকে নিয়ে আসতে হয়, কিভাবে আইকন ব্যবহার করবেন, আইকন গুলো কোথায় পাওয়া যাবে, এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন। যেটা হচ্ছে এই আইকন ব্যবহার করার জন্য এখন পপুলার একটা সাইট হচ্ছে ফন্ট অসাম। ঠিক আছে? এই ফন্ট অসাম সাইটে যাবেন, ফন্ট অসাম, এখান থেকে ফন্ট অসাম চার্টশিট, ফন্ট অসাম চার্টশিট ওপেন করছি। তো যারা এই ফন্ট অসাম ফন্টটা ইনস্টল করেন নাই তারা প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফন্টটা ডাউনলোড করবেন। ঠিক আছে? ফন্ট অসাম 5 আমারটা 4 ইনস্টল করা আছে। এখান থেকে ফন্টটা ডাউনলোড করে ফন্টটা পিসিতে ইনস্টল করবেন। তারপর এখানে দেখেন চার্টশিটের মধ্যে অনেক রকম আইকন আছে। ঠিক আছে? যেমন আপনার এখানে যেটা প্রয়োজন, এখানে কিন্তু সার্চ করার কোনো অপশন নাই। ঠিক আছে? এই সার্চ করার জন্য অপশনটা আমরা তৈরি করে নিতে পারি, যেটা হচ্ছে কন্ট্রোল এফ। তাহলে এখানে ফাইন্ড একটা অপশন আসবে। এখান থেকে এখন আমাদের প্রয়োজন ফেসবুক আইকন। এখানে দেখেন ফেসবুকে আমি FAC লিখছি, এখানে কয়টা আইকন শো করছে? 4টা আইকন আছে, এখানে 4টা শো করছে। ঠিক আছে? তাহলে আমরা খুব সহজে এটা খুঁজতে পারবো। এখান থেকে আমার যেটার প্রয়োজন, যেমন আমার এই আইকনটা পছন্দ, এখানে আমি এটার উপর ক্লিক করলাম, করে এটা একটা সিলেকশন তৈরি হয়েছে, কন্ট্রোল সি তে কপি। ঠিক আছে? তারপর আমি এখানে এসে কন্ট্রোল ভি চাপছি, এটাকে বড় করে নেই। দেখেন এরকম একটা বক্সের মতো শো করছে, এটা কিন্তু আমি ওখানে দেখলাম ফেসবুকের আইকন, এখানে কিন্তু একটা বক্স শো করছে। তো এটাকে আইকনে পরিণত করার জন্য আমাকে পিসিতে ফন্ট অসাম ফন্টটা প্রয়োজন পড়বে। আমরা ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর ফন্ট অসাম ফন্টটা বলে দিব, ফন্ট অসাম। ভাইয়া এটা কি ফন্টের মতো কাজ করবে না হচ্ছে আলাদা ভেক্টর ফাইল? এটা ফন্টের মতোই কাজ করবে। ফন্ট তো সবসময় ভেক্টরই থাকে, কারণ এখানে যখন কাজ করবে ফন্ট তো ভেক্টর থাকে না। ও
আচ্ছা ফন্ট অসাম এখানে দিলাম। আর ভাইয়া আমরা যখন ফন্টটাকে হচ্ছে কোনো টেক্সটকে আউটলাইন করি তারপরে ওটা আবার ফন্টে নিয়ে আসা যাবে না? ফন্টে না না, কন্ট্রোল যেটা আনতে হবে, তো কন্ট্রোল যেটা আনা মানে তো আগের কাজ ফিরে নিয়ে আসে, তাহলে তো কোনো কাজ হলো না। ও কি হয়, আমার এখানে ফন্টটা কাজ করছে না, ভার্সনটা কোনো চেঞ্জ আছে। আচ্ছা, আমি এখান থেকে ফন্টটা ডাউনলোড করবো। ভাই এই ফন্টের মানে যে ডাউনলোড এটা কি উপরে পাবো? এটা গুগলে ফন্ট অসাম লিখলেই পেয়ে যাবেন, ফন্ট অসাম, ঠিক আছে। মানে আপনি যে ভাই ওয়েবসাইটে গেছি, কিন্তু এইখানে তো ওই যে আপনার ফন্টটা তো ডাউনলোডের অপশনটা তো পাচ্ছি না। মানে আপনি যেটা বললেন যে ফন্টটা ডাউনলোড, এখানে ফন্ট অসাম ফন্টটা যখন আমি লিখছি, ঠিক আছে, তারপর দেখেন এখানে ফন্ট অসাম চার্টশিট, হ্যাঁ চার্টশিটের জায়গায় লিখে দিই ফন্ট অসাম ফন্ট, ঠিক আছে, এই যে ডাউনলোড ফন্ট অসাম ফন্ট। আচ্ছা আচ্ছা। ফন্ট যেখানে দেখেন ডাউনলোড অপশন আছে, ঠিক আছে। ভাইয়া লিংকটা একটু দিয়ে দিবেন ভাইয়া ফেসবুক গ্রুপে, তাহলে এখনই নামাই নিতাম। রেগুলার আছে, প্রো আছে, লাইট আছে, সলিড, ঠিক আছে। ফন্ট অসাম ফন্ট 3টা ভার্সন করছে। হ্যাঁ কোনটা করব? আগে এরকম ছিল না, আগে একটা ছিল, এখন 3টা করছে, ঠিক আছে। ভাইয়া লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন না ভাইয়া, তাহলে নামাই নিতাম সাথে সাথে। এখানে সময়ও অল্প আছে, এখান থেকে আপনারা লিংকটা কপি করে নেন, ঠিক আছে। ভাই কোনটা ডাউনলোড করব? লাইট, রেগুলার, সলিড? এখানে 3টাই ডাউনলোড করে ফেলেন, সমস্যা নাই তো। তিনটে করে করব। আচ্ছা আমি ফন্ট অসাম ফন্টটাই হ্যাঁ বলেন। একটু ক্লিক করে দেখেন যে এখানে তো ডাউনলোড হচ্ছে না আর কি। ওই যে সলিডে লাইটে ক্লিক করলে একটা ইউআরএল দিচ্ছে আর কি। আচ্ছা এগুলো কি সিস্টেমটা নতুন করছে, আগেরটার মতো নাই। দেখি আমি এটা ডাউনলোড করে আমি আপনাদের ডাউনলোড ফাইলটাই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে ভাই। হ্যাঁ ভাই, ওকে ভাই। আগে তো সম্পূর্ণ ফ্রি ছিল, এখন আবার টাকা চাচ্ছে কেন? আর ট্র্যাক পাওয়া যাবে না এটা? এটা ক্র্যাক ওইভাবে এখনো পাওয়া যায় না। ভাই ওই যে নিচে একটা ইউআরএল দেয়, এইটা দিয়ে আপনি সার্চ দিলে মনে হয় পাবেন। আমি ফন্ট অসাম 5 একটা দেওয়া আছে, একটা ইউআরএল দেয়। হ্যালো, সবাই কি ডাউনলোড করতে পারছেন? সবাই কি ডাউনলোড করতে পারছিলেন? হ্যালো, হ্যাঁ ভাই করছি। এখানে যেটা হচ্ছে যে এখানে 5 ভার্সন যেটা, এটা প্রো ভার্সন, এটা ওয়েবের জন্য ব্যবহার হচ্ছে। একটা ইলাস্ট্রেটরের জন্য যেটা আছে সেটা নরমালি হচ্ছে কত ভার্সন আমি পোস্ট দিলাম, 4.7 ভাই। হ্যাঁ 4.7, সে সমস্যা নাই, এটাতে কাজ হবে। তো এখানে আমরা এই যে দেখেন আইকন গুলো নিয়ে আসছি, তো এই আইকন গুলো এই চ্যাটে যাবো আমরা এখান থেকে, চ্যাট অপশনে ফন্ট অসাম চার্টশিট,
এখান থেকে আমরা কোনো একটা আইকন নিব, এই আইকনটা নিচ্ছি, কন্ট্রোল সি কপি, এখানে এসে পেস্ট করছি, বড় করে নিই। এরকম বক্স আকারে থাকার পর আমরা এখানে ফন্ট আসাম ফন্ট, 3টা ফন্ট আছে, 3টা ইনস্টল করছেন তো সবাই? ভাই একবার তো পেলাম 4টা, তারপরে ডিরেক্ট ডাউনলোড পেলাম 2টা, ফন্ট আছে 3টা। একটা দেখলাম হচ্ছে 11 MB নামলো, ওইটাতে দেখলাম 4টা। আচ্ছা, এখান থেকে দেখেন যে এখানে একটা সলিড, যে ভিতরেটা ফিল কালার শো করছে, আবার একটা রেগুলার যেটা এটা নরমালি কালার শো করছে। যে ব্র্যান্ডের যে আইকন গুলো আছে সেগুলো ব্র্যান্ডের শো করবে, ঠিক আছে? হ্যাঁ, আপনার ডিসপ্লের উপরে কি যেন একটা আসছে, ফার্স্ট স্টোন ক্যাপচার। আচ্ছা, ওটা স্ক্রিনশট দিয়েছিলাম আমি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটা বিজনেস কার্ডে চলে যাই। তার আগে আমরা কি ধরনের বিজনেস কার্ড করতে চাচ্ছি আমরা গ্রাফিক্স রিভার থেকে দেখে নেই। গ্রাফিক্স রিভারে এই ধরনের কাজগুলো বেশি হয়ে থাকে। গ্রাফিক রিভার, আমরা ডিজাইন শেখার পর যে ধরনের মার্কেট প্লেস গুলোতে কাজ করব তার মধ্যে গ্রাফিক্স রিভারও একটা, ঠিক আছে? ভাইয়া শুনলাম নাকি হচ্ছে গ্রাফিক্স রিভারে হচ্ছে হাফ কেটে নেয়? বুঝি নাই। শুনছিলাম হচ্ছে গ্রাফিক রিভারে আপনি যেটা হচ্ছে ডিজাইন করবেন সেটা মানে বিক্রি হলে অর্ধেক টাকা কেটে নেয়। অর্ধেক টাকা না, এখানে কিছু সিস্টেম আছে যে এখানে যদি আপনি শুধু গ্রাফিক রিভারই ওটা সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে 70% দেবে, আর যদি এটাকে 2 জায়গায় সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে 50% দেবে, ঠিক আছে? এরকম পার্সেন্ট অনুযায়ী দেয় এরা। আর যে এখানে একটা সুবিধা হচ্ছে কি, আপনি একটা প্রোডাক্টকে সারা জীবন বিক্রি করতে পারবেন যদি অ্যাপ্রুভ হয়। আর ভাই 2 জায়গায় বলতে ওটা কি বুঝাইলেন? যেমন আমি এই মার্কেট প্লেসে যে ডিজাইনটা বিক্রি করতেছি সেম একই ডিজাইনটা অন্য মার্কেট প্লেসেও বিক্রি করতেছি। যেমন গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আরো অনেক ক্রিয়েটিভ মার্কেট আছে, এরকম বিভিন্ন মার্কেট আছে, ও ঠিক আছে? আর যদি আমি একটা প্রোডাক্টকে শুধু গ্রাফিক রিভারের জন্য তৈরি করি, অন্য কোনো জায়গায় বিক্রি করবো না, সেক্ষেত্রে এখানে পার্সেন্টটা বেশি পাবো। বিজনেস কার্ড, প্রিন্ট থেকে বিজনেস কার্ড। বিজনেস কার্ডে যাওয়ার পর আমরা দেখি যে টপ কোন বিজনেস কার্ড গুলো আছে সবচেয়ে বেশি সেল হয়েছে। আমরা এখান থেকে দেখি বেস্ট সেলার, ঠিক আছে? কে সবচেয়ে বেশি বিজনেস কার্ড বিক্রি করছে তার এখানে দেখা যাচ্ছে যে সে 1780 বার বিক্রি করছে এই একটা কার্ডকে। তার কার্ডের মূল্য ছিল $6, ঠিক আছে? এই $6 সে 1780 বার বিক্রি করছে, ঠিক আছে? এই আপনাদেরকে যে কাজগুলো দেখাইলাম, যে টুলস এর কাজ দেখাইলাম, এখানে কি মনে হয় যে এই ধরনের কার্ড আপনারা তৈরি করতে পারবেন না? পারবো ভাই। এটাই তো বলতে যাচ্ছিলাম যে এটা তো আমরা নিজেরাই বানাতে পারবো। এত ইজি, এত টাকা দিয়ে। হ্যাঁ, এতবার সেল হইছে ভাবা যায় না। তো এই জিনিসটা হচ্ছে যে আমরা এখানে কি লক্ষ্য করি যে এখানে আমরা মনে করি যে ডিজাইন মানে অনেক কিছু অ্যাড করা, ডিজাইন মানে অনেক জগা খুচুরি পাকানো, ওখানে কালার টালার দিয়ে ভরে ফেলা। আসলে ডিজাইন যত সিম্পল হবে তত ক্রিয়েটিভ দেখাবে, আর ক্রিয়েটিভ জিনিস মার্কেটে ভালো চলে, ঠিক আছে? সিম্পল জিনিসগুলোই সবচেয়ে বেশি চলে। আর অবশ্যই সেটা আপনার প্রফেশনালি হইতে হবে। এখানে দেখেন সে ফন্ট ব্যবহার করছে এবং যে অ্যালাইনমেন্ট গুলো সবগুলো কিন্তু মাপ মতো আছে, ঠিক আছে? আর এখানে কার্ডের যে ব্যাপারটা, এখান থেকে কার্ডের সাইজ কত হবে এখানে কিন্তু প্রিন্ট ডাইমেনশন দেওয়া আছে। একটা বিজনেস কার্ড কিসের জন্য হয়? প্রিন্টের জন্য হয়। আর প্রিন্ট রিলেটেড কাজগুলো আমরা কিসের মাধ্যমে করি? সিএমআই কে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে কি যে সে অ্যাডোবি সিএস ভার্সনে ওপেন করতে পারবে, মিনিমাম সিএস ভার্সন লাগবে এর কার্ডটা ওপেন করতে, যে সোর্স ফাইলটা আছে, ঠিক আছে? তো সে কার্ডের ডাইমেনশন দিছে কত, এত, ঠিক আছে? কি কি কালার আছে সেই কালারের এখানে একটা ট্যাগ দিছে, ঠিক আছে? সে এখানে 2টা ফাইলের কথা বলছে, একটা ফটোশপ ফাইল, একটা ইলাস্ট্রেটর ফাইল, ঠিক আছে? ভাই ডাইমেনশনটা বলতে কি বোঝাচ্ছে এখানে? 3.5x2 3.5x2 এটা হচ্ছে আমাদের কার্ডের ডাইমেনশন, ঠিক আছে? এই যে বিজনেস কার্ডটা হবে, বিজনেস কার্ডের মাপ। তো এটা আমরা কিভাবে নিব? সাইজটা ভাই, হ্যাঁ, এখান থেকে আমরা প্রথমে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর এখন যেহেতু আমরা এটা প্রিন্টের জন্য কাজ করব, তাহলে আমাদের ডকুমেন্টসটা প্রিন্ট রিলেটেড নিতে হবে। তো আমরা এখানে যেটা করব, প্রিন্টে যাচ্ছি। প্রিন্টে গেলে কি হচ্ছে, এখানে সিএমআই কে কালার শো করছে, ঠিক আছে? তো আমরা এখানে ইঞ্চিতে মাপটা দেখলাম, সেজন্য আমরা এখানে ইঞ্চিটা সেট করে নিচ্ছি। মানে কত ছিল? 3.5 3.5 × 2। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের মাপ,
ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ক্লিক করছি, এটা হচ্ছে আমাদের ব্লিড, চতুর্দিকে এই ব্লিডটা থাকবে। ব্লিডটা ভাই ব্যবহার ব্রিডটা কিন্তু আমার বোঝানো হয় নাই। হ্যাঁ, ব্লিডটা হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করব আমাদের কাট থেকে কিছু অংশ বাড়তি থাকবে যেটা প্রেসে কাটার জন্য ব্যবহার হবে। ও কাটার সময় একটু কম বেশি হয়ে যেতে পারে, তখন ওরা ব্লিড এরিয়ার মাঝখানে কাটলে তখন আমাদের কাটটা নষ্ট হবে না। ঠিক আছে, জি এখানে ব্লিড এরিয়া দেওয়া আছে। ওকে, এখানে দেখেন ব্লিড এরিয়া কতটুকু আছে, 0.125। 1 to 5 আচ্ছা, তাহলে 125 এখানে কত হচ্ছে? 1 to 5 1 to 5 0.25। ঠিক আছে, হ্যাঁ 0.5 1 to 5 হ্যাঁ 0.25। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করছি, আমাদের মাপটা সব ঠিক নিছি, নেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করছি। তো এখানে আমি কি নিলাম, একটা কার্ডের মাপ নিলাম। আমি যদি একসাথে দুইটা আর্টবোর্ড নিতাম তাহলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা একসাথে করতে পারতাম। ঠিক আছে, আমাদের মূল কার্ডের এরিয়া কতটুকু, এই যে হোয়াইট আর্টবোর্ড যতটুকু, এতটুকু হচ্ছে আমাদের মূল কার্ড। ঠিক আছে, আর এই যে রেড এরিয়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাটিং এর জন্য ব্লিড এরিয়া। তো বাংলাদেশি যারা কাজ করে প্রেসে তারা কিন্তু এতটুকু ব্লিড রাখে না, এটা ইন্টারন্যাশনাল মাপ। ঠিক আছে, তো তারা চাইলে একটু কম করে নেয়, তাই যে এখানে আমাদের যতটুকু প্রয়োজন সেই হিসেবে মাপ দিয়ে নেয়। ঠিক আছে, তো বাংলাদেশের জন্য এতটুকু ব্লিড রাখা লাগে না, অল্প একটু এখান থেকে 1 সিএম 2 সিএম বেশি করে দিলে হয়, হাফ সিএম। ঠিক আছে, তো এখানে আমরা এটার মাপ নিলাম, একসঙ্গে আমরা দুইটার কাজ করবো, সেক্ষেত্রে আমি এখান থেকে দুইটা আর্টবোর্ড একসঙ্গে নিচ্ছি। মোর সেটিং, আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড এখানে 2 করে দিচ্ছি। দুইটা আর্টবোর্ড চলে আসছে। এখন আমরা বিজনেস কার্ডের কাজ করব। তার আগে আমরা যেটা করব, প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে আমরা এখানে 0.25 একটা মাপ নিচ্ছি, 0.25। তাহলে আমরা এখানে কি দেখলাম, 0.25 এর অর্ধেক আমরা যে ব্লিডটা নিয়েছিলাম, তাই তো? তাহলে সেটা ডবল হচ্ছে 0.25। কারেন্ট চলে গেছে, আমি আইপিএসটা একটু অন করে দিই এখন। আচ্ছা, এখানে আমরা 0.25 নিলাম। তো এই 0.25 এর অর্ধেক হচ্ছে আমরা যেটা ব্লিড নিয়েছিলাম। তো এখান থেকে আমরা মাপটা দিয়ে দেখি, এই যে আমাদের সেন্টারে এটা তো অর্ধেক অংশ, তাই না? জি ভাই এখান থেকে অর্ধেক অংশ এই পাশে, অর্ধেক অংশ এই পাশে। তাহলে এই পাশে যদি অর্ধেক থাকে তাহলে এই পাশে অর্ধেক আছে। ঠিক আছে, দুইটা মিলে 0.25, এই পাশে আর এই পাশে মিলে 0.25, আবার উপরে এবং নিচে মিলে 0.25। ঠিক আছে, এটার অর্ধেক দুই পাশে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কন্ট্রোল আর চেপে রুলার নিচ্ছি। রুলার নিয়ে এখান থেকে গাইডস টানবো এটা অর্ধেক অংশে, এই যে আমাদের যে মূল কার্ড আছে মূল কার্ডের মাপে। ঠিক আছে, এটাকে আমরা আবার নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে অ্যালাইনটা ব্যবহার করছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখান থেকে একটা নিচের অংশটা দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু একসাথে দুইটা কাট নিয়েছিলাম, একটার গাইডস টানলে কিন্তু দুইটার একসঙ্গে হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই তো এবার যেটা হচ্ছে যে এখানে আমি অর্ধেক অংশে এই পাশটা আছে, তাহলে আমি এইদিকে যদি গাইডস টানি, এখান থেকে আল্টার চিপে এটা ভার্টিক্যাল করে নিলাম, সাইডটা তৈরি করে নিলাম, আবারও আমি এই পাশেরটা করে নিচ্ছি। ঠিক আছে, তো এবার আমি এখান থেকে ড্র্যাগ করে আল্টার চেপে এই যে মাঝের অংশটুকু দিচ্ছি, এখানে একটু স্পেস থাকলো। ঠিক আছে, আবার এখান থেকে মাঝের অংশ, এটাকে আমরা আবার উপরে নিচ্ছি, নিয়ে এটার অর্ধেক অংশ নিয়ে নিচ্ছি। এবার এই সাইডে নিব, তো এটার আমাদের এরিয়া তৈরি হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটা দেখবো যে আমরা তো এখানে দেখলাম ব্লিড এরিয়া, যেটা আমাদের প্রেসের জন্য রাখলাম। তো এই ভিতরে এই এরিয়াটা কেন রাখলাম? ঠিক আছে, এটা হচ্ছে সেফটি এরিয়া। আমরা যে কার্ডটা তৈরি করব, কার্ডের ডিজাইনটা আমাদের এই সেফটি এরিয়ার ভিতরে হবে। ঠিক আছে, ডিজাইনটুকু এর ভিতরে হবে, যে অনেক সময় একটু কম বেশি কাটা হলে যাতে আমার কার্ডটা নষ্ট না হয়, এটা সেফটি এরিয়ার মধ্যে থাকবে।
ঠিক আছে, মূল মূল কন্টেন্ট গুলো সবকিছু সেফটি এরিয়ার মধ্যে থাকবে। আমরা একইভাবে এই পাশে সেফটি এরিয়াটা তৈরি করে নিই, অ্যালাইন। তো এখানে দেখেন অ্যালাইন আর্টবোর্ড করে দেওয়া আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। তো যখন আমি এটা সিলেক্ট করে এখানে নিয়ে এসে এখান থেকে আর্টবোর্ডের কর্নারে যেতে চাচ্ছি যে হরিজন্টালি অ্যালাইন লেফট, তখন ক্লিক করলে কোথায় যাচ্ছে? এটাতে যাচ্ছে। এটাতে কিন্তু কাজ করতেছে না, কারণ হচ্ছে যে আমি এই অবজেক্টটা নেওয়ার পরে আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করে নাই, এই আর্টবোর্ডের উপর যদি ক্লিক করি তাহলে এই আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে। এখন আমি অ্যালাইন করলে এটা সোজা অ্যালাইন হবে। ভাই একটা সাউন্ড আসতেছে, কার ওখান থেকে আসতেছে? ঠুকঠুক একটা সাউন্ড পাচ্ছিলাম আমিও। এটা আমরা সেফটি এরিয়া সহ তৈরি করে ফেললাম। তো এখন একটা বিজনেস কার্ডে কি কি প্রয়োজন হয়? একটা বিজনেস কার্ডে যার নামে কার্ড করবেন তার একটা নাম লাগবে, তার ডেজিগনেশন কি সেটা লাগবে, তারপরে তার ইমেল লাগবে, তার ফোন নাম্বার লাগবে, লোকেশন লাগবে, সে কোথায় থাকে, কিংবা এখানে যেটা হচ্ছে যে কোন কোম্পানির নামে কার্ডটা হবে সেই কোম্পানির নাম কিংবা লোগো লাগবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমাদের একটা বিজনেস কার্ডে কি কি প্রয়োজন হয় এখানে দেখেন। সে একটা ডেমো তৈরি করছে, এটা কিন্তু এডিটেবল, এটা এডিট করা যাবে, এই সেভাবে সে তৈরি করছে। ঠিক আছে, তো আমরা যদি এরকম করে তৈরি করতে চাই যে এখান থেকে আমি এটাকে নিচ্ছি, কপি করলাম, ছোট করে নিচ্ছি, তো সে যেভাবে তৈরি করছে আমি অন্যভাবে তৈরি করতেছি, কারণ আমরা এখানে আইকন ব্যবহার করব। তো এটার প্রথমে সে একটা নাম দিছে, আমি একটা নাম ব্যবহার করি। আর এখানে যেটা হচ্ছে যে আমরা যখন বিজনেস কার্ডটা তৈরি করব তখন যে মূল কন্টেন্ট গুলো থাকবে এগুলোতে আমরা ফন্ট সাইজ, যে সিম্পল ফন্ট গুলো সবসময় ব্যবহার করব, আর ফন্ট সাইজ 7.5, 8 এবং 9 এর বাইরে যাব না। ঠিক আছে, এটা হচ্ছে যেগুলো ইমেল, ফোন নাম্বার এগুলোর ক্ষেত্রে। আর নামের ক্ষেত্রে হচ্ছে অনেক ফন্ট আছে যেটা 10 সাইজ দিলে অনেক বড় দেখায়, 10, 11, 12 এ পর্যন্ত চলবে। ঠিক আছে, জি ভাই। যেমন এখানে আমি এটার একটা নাম দিচ্ছি, আমি একটা ফন্ট পছন্দ করতেছি, ফন্ট সাইজ কত দেওয়া আছে? 12 না? 12 কোটি। এখন আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করছি, যে এখান থেকে দেখেন যে এখান থেকে আমি যতটুকু স্পেস রাখছি এই সাইড থেকে ততটুকু রাখছি যাতে কার্ডটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো তারপরে এখানে আমি যেটা করবো যে এখানে 12 সাইজটা যদি আমার কাছে বেশি বড় মনে হয়, আগে ফন্টটা দেখবো যে কিছু কিছু ফন্ট আছে, যেমন এখান থেকে যদি আমি প্যারিস ফন্ট ব্যবহার করি, প্যারিস, তো এটা দেখেন এটা সাইজ অনুযায়ী অনেক বড় মনে হয়। আবার কিছু কিছু ফন্ট আছে যেমন গুড টাইম, এটা দেখেন একই সাইজ ফন্ট 12 সাইজ কিন্তু অনেক বড় মনে হচ্ছে, তাই না? বাইরে চলে গেছে। তো এই জন্য ফন্ট অনুযায়ী আমাদের এগুলো দিতে হবে। শুধু সুন্দর লাগলে হবে না, বেশি স্টাইলিশ ফন্ট বিজনেস কার্ডের ক্ষেত্রে চলে না, সিম্পল হইতে হবে। ঠিক আছে, সিম্পল হলে যে দেখলেন তো এই যে এতবার সেল হয়েছে তারপর তার ডিজাইনটা কেমন ছিল, সিম্পল না? সে সিম্পল ফন্ট গুলো কিন্তু ব্যবহার করছে। এটা মোটামুটি সিম্পল। হ্যাঁ, এগুলো চলে, শোনো না, গুড টাইম এগুলো চলে। গুড টাইম লোগোর জন্য ভালো একটা ফন্ট, এটা লোগো ডিজাইনাররা অনেক ব্যবহার করে থাকে, গুড টাইম। তারপর ইলেকট্রনিক, জি। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে লাটোটাও কম বেশি ব্যবহার হয় না, লাটো তারপর ক্যালিভারি এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, রোবোটো, এখানে আমি এটা দিচ্ছি, এটা সাইজ করছি আমি ধরেন 9, এটা বেশি বড় মনে হচ্ছে ডেজিগনেশনের ক্ষেত্রে, আমি 8 দিচ্ছি, 8টাও বড় মনে হচ্ছে। আমি এখান থেকে কি বলছিলাম, আমরা 7.5 ব্যবহার করতে পারি।
7.5। তো এখন আমার নামটা আছে বোল্ড, আমি এখানে ডেজিগনেশনটা চাচ্ছি একটু চিকন থাকবে, সেক্ষেত্রে এখান থেকে রেগুলার ব্যবহার করছি। ঠিক আছে, জি এটা আমরা সবগুলো বড় হাতের করে দিচ্ছি। তো এবার অ্যালাইন করে নিচ্ছে, এই দুইটাকে সিলেক্ট করে আমি যে অ্যালাইন নিয়ে কিন্তু এর আগে কথা বলছিলাম, মনে আছে? আমি যে অবজেক্ট সোজা অ্যালাইন করতে চাই সেটাকে ক্লিক করে সিলেকশন তৈরি করলাম, এখান থেকে অ্যালাইন সেন্টার উপরে উঠে দিচ্ছি। তো এবার আমার এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, এখন নিচেটাও যদি ব্ল্যাক থাকে তাহলে আমার ডিজাইনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফোকাস। আপনি কোন অংশটাকে ফোকাস করতে চান, ঠিক আছে, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। যে এখান থেকে আমরা দুইটাই ব্ল্যাক, তাহলে একই রকম ফোকাস হচ্ছে, এখানে একটু কম বেশি করে দিলে তাহলে মানুষের দেখতে সুবিধা হবে, ভালো লাগবে। এখান থেকে আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে এটা 100% ব্ল্যাক আছে, এখান থেকে আমরা পার্সেন্ট কমে দিই, দেখি কত পার্সেন্ট আছে। আমরা যখন এখানে সিএমওয়াই কে কালারটা সিলেক্ট করছি তখন কিন্তু সিএমওয়াই কে পার্সেন্ট অনুযায়ী আসছে, দেখেন সিএমওয়াই কে কত পার্সেন্ট কালার। ঠিক আছে, এখান থেকে আমি কমিয়ে দিচ্ছি, ধরেন এটা আমি 80% ব্যবহার করলাম। তারপর আমরা এখানে একটা লোগো ব্যবহার করতে পারি। এখান থেকে সিএমওয়াই এর ক্ষেত্রে অতটা ভালো লাগতেছে না, আমরা এখান থেকে চেঞ্জ করি। RGB তে হলে ওটা ভালো লাগতো কালারটা। কালার কি আরজিবি আর সিএমওয়াই কে হলে কি মানে সেম কালারটা কি মানে একটু উল্টাপাল্টা দেখায় নাকি? মানে সিএমওয়াই কে কালারটা প্রিন্টে গেলে ঠিক দেখাবে, কিন্তু যখন আপনারা এক মিনিট আরজিবি কালার যদি প্রিন্টে দেই, হ্যালো জি ভাই বলেন। আরজিবি কালারটা প্রিন্ট হয় তখনই যেটা আরজিবি প্রিন্টারে প্রিন্ট হয়, এটা প্রেসে প্রিন্ট হয় না। ঠিক আছে, যখন আমরা ছবির ক্ষেত্রে কাজ করি তখন আরজিবিটা ব্যবহার হয়, কারণ সে প্রিন্টারটা আরজিবি থাকে। জি ভাই। হ্যাঁ, এটা কিবোর্ড দিয়ে কিভাবে করলেন? শর্ট ব্র্যাকেট। শর্ট ব্র্যাকেট। এখন একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমি এটাকে অ্যালাইন করতে যাব তখন এই ফন্টের সাথে কিছু এরিয়া আছে যেটা বাড়তি এরিয়া, তখন আমার এই দুইটা অ্যালাইন করতে অসুবিধা হবে। এই ক্ষেত্রে আমি লোগোর জন্য এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, কন্ট্রোল শিফট ও, এবার আমি অ্যালাইন করব। আমি এই কালারটা ব্যবহার করছি। আর এখান থেকে আমি দুইটা পার্ট তৈরি করে নিচ্ছি। প্রথম পার্টের এই কয়েকটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এবার এইটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করছি, এবার এটার সঙ্গে অ্যালাইন করে ফেলছি। আমাদের লোগো হয়ে গেছে মোটামুটি। লোগোটা আমি সেন্টার করে নিচ্ছি।
কালার আমরা ওইটার মতো করে একটু কাছাকাছি ডিজাইন করি। ফন্ট অপশনে একটা লোগো এখানে ইউজ করে দেবো। হ্যাঁ এগুলো করব। ভাইয়া ভাবে নিচে আসলেন কিভাবে? কন্ট্রোল ডি? এটা কপি করে নিচে নিয়ে আসছি। কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কিছুই করা হয়নি, ড্র্যাগ করে আল্টার চেপে কপি করা হয়েছে এইভাবে। ও আচ্ছা, মানে ভিডিওটা পরে আসলো তো। আচ্ছা ইমেলের ক্ষেত্রে কখনো বড় হাতে হয় না, এখানে ছোট হাতে করে দিচ্ছি, সবগুলো ছোট হাতে করে ফেলি। ভাইয়া ওরা যে কার্ডের মাপটা দিল এটা কি স্ট্যান্ডার্ড নাকি মানে বাংলাদেশের জন্য কোনটা? এই মাপটাই কি সব জায়গায় হয়? এটা সব জায়গায় হবে। আচ্ছা এবার আমি এটাকে অ্যালাইন করছি এটার সঙ্গে, এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিচ্ছি পাশে, অ্যালাইন করে এটাকে সরিয়ে নিচ্ছি। চাইলে এটার সঙ্গে অ্যালাইন করে ফেলতে পারি। তো এবার আমরা যেহেতু এটাতে আইকন ব্যবহার করব সেক্ষেত্রে আমরা এটাকে একটু দূরে রাখবো, কারণ আইকনের জন্য একটা জায়গা রাখবো। ঠিক আছে, তো এবার এখান থেকে আমাদের আইকন কি কি প্রয়োজন, এখান থেকে যেহেতু একটা অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসের জন্য একটা লোকেশনের একটা আইকন। তো লোকেশনের আইকন, এখানে লোকেশন লিখে সার্চ দিলে পাওয়া যাবে না, কারণ লোকেশনের হ্যাঁ আইকনটা সিম্বল থেকে দেওয়া যাবে না। এখানে লোকেশনের আইকনটা এখানে দেওয়া আছে ম্যাপ। ভাইয়া গতদিন হচ্ছে আপনি সিম্বল শিখালেন, ওইটা দিয়ে করা যাবে না? সিম্বলে তো লোকেশন দেখছিলাম। হ্যাঁ সিম্বল দিয়েও দিতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আমরা ফন্ট অপশনটা ব্যবহার করতেছি যাতে খুব সহজে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দিচ্ছি এখানে ফন্ট অপশনের ফন্টটা চেঞ্জ করে দেব এখানে, এটাকে একটু সরিয়ে নিয়ে দেখার জন্য। এটা একটা দিলাম। তারপর আমাদের ইমেলের জন্য লাগবে ইনগ্লাভ, এখান থেকে আমরা ইনগ্লাভ নিচ্ছি, কপি করার পর পেস্ট করলাম। এখান থেকে আই চেপে আই ড্রপের মাধ্যমে এখানে ক্লিক করলেও এটা চলে আসবে, ফন্ট বারবার সিলেক্ট করতে হবে না। তারপর আমাদের যেটা প্রয়োজন পড়তেছে গ্লোবাল, এখন আমাদের এই ফন্টের সঙ্গে এই আইকনের সাইজ গুলো একটু কম বেশি করে নিতে হবে। এটা আমরা আইকনের সাইজটা কমে দিচ্ছি। ফন্টের সাইজ যেভাবে কমানো যায় একইভাবে আইকনের সাইজটা কমানো যায়।
আচ্ছা, এবার আইকনেরটা আমরা আলাদাভাবে ব্যবহার করবো। এখানে ফন্টের সঙ্গে একটা বক্সের মধ্যে আইকন ব্যবহার করব। বক্স নিচ্ছে, বক্সের একটা কালার দিচ্ছি। এটার সঙ্গে অ্যালাইন করে নিই। আরো কপি করছি দুইটা, প্রত্যেকটার সঙ্গে অ্যালাইন করে নিচ্ছি। আচ্ছা, এবার এটার ভিতরে আমরা আইকন গুলো ব্যবহার করবো। আইকনের কালার গুলো আমরা চেঞ্জ করে দিই, এটা হোয়াইট কালার করে ফেলি। আইকনের সাইজটা আরো এক সাইজ ছোট দিলে ভালো হবে। কন্ট্রোল টি, আমরা এটার মাপ 6 করে দিচ্ছি। 6 বেশি মনে হচ্ছে, আরো কমিয়ে দেই 5। ঠিক আছে। এবার আইকনটা যখন ব্যবহার করছি, এটা একটা ফন্ট আকারে আছে, ঠিক আছে। এই যে ফন্টের যে এখানে লাইনটা আছে, এটা অনুযায়ী কিন্তু অ্যালাইন হচ্ছে। তো আমরা এটা চাইলে আমাদের নির্দিষ্ট সাইজে করে নেওয়ার পর এটাকে ভেঙে ফেলতে পারি, ঠিক আছে। কন্ট্রোল শিফট ও চেপে এটা আউটলাইন করে ফেললাম, ডিরেক্ট আউটলাইন। এবার অ্যালাইন করছি। এখন যদি মনে হয় যে আমরা এটার সঙ্গে আরো কিছু ডিজাইন অ্যাড করব, সেক্ষেত্রে আমরা সেই ডিজাইনগুলো করে দিতে পারি, যে আমার কার্ডে কি রকম ডিজাইন চাচ্ছি। এটা আমরা ফ্রন্ট সাইড তৈরি করলাম, এবার ব্যাক সাইডটা তৈরি করছি। ব্যাক সাইডে আমরা একটা দুই পাশে কালার দুটো কিভাবে নিয়ে আসলাম? এটা রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে দুইটা শেপ নিলাম ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মাঝের এটাকে সিলেক্ট করে আমি এখানে কালারটা পুরোপুরি হোয়াইট করে দিচ্ছি। আর ব্যাক প্যানেলে কি কি থাকা জরুরি? যদি সে বুথ সাইড কার্ড চায়, সেক্ষেত্রে দুইটা পাশে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আর এটা ক্লায়েন্ট চায় যে যদি আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করতে যান, যে আপনার সাথে কোনো কাজ দিছে, অর্ডার দিছে, তখন সে বলে দিবে যে সে কি রকম চাচ্ছে, তখন সেভাবে আপনাকে করতে হবে। আর যদি আপনি গ্রাফিক রিভারের জন্য করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে বুথ সাইড গুলোই বেশি ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। মানে যেখানে দেখেন দুই পাশে, হ্যাঁ দুই পাশে দেওয়া আছে। না, আমরা যদি আরো দেখি, দুই পাশে বলতে হয় মানে পিছনে ধরেন আমার লোগোটা থাকবে শুধু, আর আরেকটা সাইডে ডিটেইলসটা থাকবে, এই তো। হ্যাঁ এরকম। এই যে এখানে দেখেন বিভিন্ন কার্ড গুলো আছে, এখানে কি ব্যবহার করা হয়েছে। কোথায় এত কোন আসছে, যে পিছন পার্টে সে লোগো ব্যবহার করছে আর ঠিকানা ব্যবহার করছে। সে প্রথম পার্টে ঠিকানা না, এখানে অন্য একটা অ্যাড্রেস ব্যবহার করছে, যেটা এই প্রথমটাতে ঠিকানা ব্যবহার করছে এখানে। এরকম ব্যাক পার্টে আপনি কি রাখতে চান? বেশিরভাগ সময় ব্যাক পার্টে শুধু লোগোটাই বেশি রাখে। আচ্ছা ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে। একটা বিজনেস কার্ডের জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে হয়ে গেছে। আপনাদের কি মনে হয় পিকচার আকারে কিভাবে করলেন? কোথায় পিকচার আকারে? আমি তো এখনো পিকচার আকারে সেভ করি নাই। একটু শো করলেন পিছনে আর কি অনেকগুলো কার্ড একসাথে। এটা তো গ্রাফিক ওয়েবসাইট। ও বুঝছি। আচ্ছা, এখন আমরা ইমেজ আকারে সেভ করার জন্য এখান থেকে যখন দেখাবো, তখন সেক্ষেত্রে এক্সপোর্ট থেকে আমরা এটা আরজিবি ফরম্যাটে সেভ করব, ঠিক আছে। করে নেব যখন আমরা এটা দেখাতে যাব। আর যখন আমরা এটা প্রিন্টের জন্য সেভ করব, তখন এআই এবং ইপিএস দুইটা ফরম্যাটে রাখবো। আর যদি আমরা ফটোশপের ফরম্যাটে রাখতে চাই, সেক্ষেত্রে এখান থেকে এক্সপোর্ট থেকে আমরা এক্সপোর্ট এস, এখান থেকে পিএসডি ফরম্যাট আছে, ঠিক আছে। এই যে ফটোশপ পিএসডি। পিএইচডি তে করলে তো রাস্টারাইজ হয়ে যাবে না? হ্যাঁ রাস্টারাইজ হয়ে যাবে।
আর যেটা হচ্ছে যে এখান আর থেকে আমরা যখন শেপ ব্যবহার করব, ইলাস্ট্রেটর ফটোশপে যখন শেপ ব্যবহার হয় তখন শেপ গুলো কিন্তু ফটোশপে কিন্তু এখন শেপে ভেক্টর শেপ গুলো থাকে, ঠিক আছে? ফটোশপে যে ফটোশপে করলে তো এটা তো আর বাড়ানো। হ্যাঁ বলেন। হ্যাঁ, ফটোশপে যখন শেপ গুলো নিয়ে কাজ করা হয়, ফটোশপে শেপ কিন্তু ভেক্টর থাকে, সেটা কিন্তু কম বেশি করলে ওটা নষ্ট হয় না। যদি কোনো একটা ইমেজকে নিয়ে বড় ছোট করা হয় তখন কিন্তু পিক্সেল গুলো ফেটে যায়। আর যখন একটা শেপ ব্যবহার হয় তখন কিন্তু ওটা ভেক্টর হিসেবেই কাজ করে। শেপটা পাবো কই? পেন টুল, শেপ তো আমরা ফটো নিয়েই তো কাজ করি ফটোশপে, আলাদা তো কিছু নাই। ফটোশপে দেখেন রেক্ট্যাঙ্গুলার, ইলিপস এইরকম টুলস আছে, ঠিক আছে, যেটা শেপ, হ্যাঁ সিলেকশন ওগুলা। ঠিক আছে, ওগুলা শেপ নিয়ে কাজ করা যায়। ও আচ্ছা, এখন কি মনে হয় যে এই বিজনেস কার্ড তো আজকে দেখলেন, তো বিজনেস কার্ডটা তৈরি করতে কি অনেক কষ্টের কিছু? না ভাইয়া। না, ওই যে সেভ করাটা আবার একটু দেখা দেন যে CMYK আর 8GB ওটা কোথা থেকে সেভ করবো? আচ্ছা, এখানে যেটা আছে সিএমআইকে মোডে, এটা কি প্রিন্টের জন্য। তো হ্যাঁ সিএমআইকে মোডটা হ্যাঁ আমরা কিসের জন্য রাখবো? এখান থেকে এআই ফাইল, প্রিন্ট। এআই হ্যাঁ একটা সেভ করবো আর একটা ইপিএস এ সেভ করবো। যদি সে এআই এবং ইপিএস দুইটা ফাইল চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো, হ্যাঁ ঠিক আছে? আর আচ্ছা। যদি এটা আমার পিকচার আকারে সেভ করতে চাই, যেমন এটা আমি ইমেজ আকারে সেভ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এক্সপোর্টে যাচ্ছি, ফাইলস থেকে এক্সপোর্ট এস, ঠিক আছে? এখানে যাওয়ার পর আর্টবোর্ড অপশন আছে। আমি যদি আর্টবোর্ডটা সিলেক্ট করে দেই তাহলে আর্টবোর্ডের দুইটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে? এখানে অল আর্টবোর্ড দেওয়া আছে। আমি যদি রেঞ্জ বলে দিই যে আমি 1 নাম্বার আর্টবোর্ডটা সেভ করতে চাই শুধু, ঠিক আছে, এখানে শুধু 1 দিলেই হবে। আর যদি আমি বলি না দুইটাই সেভ, 2 নাম্বারটা শুধু সেভ করতে চাই, সেটা হলে 2। আর যদি আমি এখানে অল দিই তাহলে দুইটাই সেভ হয়ে যাবে। ইউজার আউটপুটস মানে কি ভাইয়া? খালি যতক্ষণের উপর কাজ করা হয়েছে ততক্ষণে? ইউজ আর্টবোর্ড বলতে যে আমরা যে আর্টবোর্ডটা ব্যবহার করছি এই আর্টবোর্ডটুকুই সেভ হবে। আর আর্টবোর্ডের মধ্যে কিন্তু আপনার এইটুকু চলে আসবে, যেটা হচ্ছে যে ব্লিড এরিয়া, ঠিক আছে? এখান থেকে আমরা একটা ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে একটা ফোল্ডার করে নিচ্ছি এটা বোঝানোর জন্য। এটা আমরা পিএনজি না করে জেপিজি করছি, জেপিজি। ওকে, এক্সপোর্ট করার সময় একটা অপশন চলে আসবে, এখানে হচ্ছে কালার। যেহেতু এটা আমরা ওয়েবে দেখাবো সেক্ষেত্রে আমরা আরজিবি সিলেক্ট করছি, ঠিক আছে? এখানে কোয়ালিটিটা আমাদের 5 দেওয়া আছে, আমরা আরো বাড়াই নিতে পারি, ম্যাক্সিমাম করতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখি ফাইলটা কোথায় গেল। আচ্ছা সাকিব ভাইয়া, জি বলেন। এই যে কার্টের উপরে যে একটা লাল গ্রিড দেখা যাচ্ছে ওইটা কি জন্য দিয়েছে? এই যে দেখেন এখানে কিন্তু পুরোপুরি এখানে হোয়াইট এরিয়া ব্লিড এরিয়া সহ শো করছে, এই যে লাল এটা। আর যখন এটা আমরা বাইরেকে প্রেজেন্টেশন আকারে দেখাবো তখন কিন্তু ফটোশপ থেকে এটা মক আপ করে নিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মকআপটা একটু দেখা দেন। মক আপটা ফটোশপে যে কাজ শিখাবে সে আপনাদের মক আপ দেখাবে যে এই যে মক আপ করা আছে এই মক আপের মতো করবে, ঠিক আছে? ইলাস্ট্রেটর ফাইলগুলো ফটোশপে মক আপ করে দিবে। মক আপটা ভাইয়া আপনি একটা, কি বলেন? না আপনি বলেন, আমি শেষে বলি। হ্যাঁ, সমস্যা নেই, বলেন, আমি কিছু বলতেছিলাম না। মানে বলছিলাম যে আপনি একটা লোগো দিছিলেন, ওইটা হচ্ছে কপি করছিলাম আপনারটাই, ওইটা গ্রুপে একটু আপনি দেখতেন তাহলে ভালো হতো। জেড লেটার নাকি জেড এর একটা ট্রায়াঙ্গেল দিয়ে করছিলাম। আচ্ছা, বিজনেস কার্ডটা মোটামুটি হয়ে গেছে। এখন তো আজকে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ সাকিব ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে আর কি। আমি শুরু থেকে জয়েন করতে পারিনি তো আমার একটা সমস্যা, এই জন্য শুরুতে বলতে পারিনি। ওই আপনি একটু হোমওয়ার্ক দিয়েছিলেন ম্যাজিক ক্যান্ডেলের, ওইটাতে আমি ওই ইয়াগুলো ফন্ট গুলো মাঝখানে আনতে পারিনি। একটু আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন এখানে 4 মিনিটের মতো আছে, স্ক্রিন শেয়ার করে সম্ভবত সলভ হবে না। আপনি বলেন, এটা আমি বলতেছি। মানে আমার ফন্টটা দেখতেন যে ওখানে কি কি নাই, মানে কি কি আছে একটু দেখতেন। আমরা যে টি দিয়ে ওই ফন্ট গুলো নিয়ে আসছি, এই আসছে। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। যে এখানে এই যে এটা মাঝখানে আনতে পারিনি। আর এখানে ফন্টের এখানে আপনি মাঝখানে কোনটা দিয়ে নিয়ে আসছিলেন? আপনি ফন্টটাকে সিলেক্ট করেন।
কন্ট্রোল টি চাপেন, জি কন্ট্রোল টি, জি জি ক্যারেক্টার প্যানেল। এখানে ওই ফ্লোটিং প্যালেটের বাম পাশে কর্নারে দেখেন 3টা দাগের মতো আছে, 3-4টার মতো। জি জি হ্যাঁ, এটা ক্লিক করেন, শো অপশন আছে দেখেন, জি শো অপশন। ক্লিক করেন, যে সব শেষে নিচে একটা আছে। আচ্ছা এটা হ্যাঁ এটার, যে এ ও হ্যাঁ এটার ও আচ্ছা আচ্ছা মাইনাসের দিকে যান। ও আচ্ছা শো অপশনে যায়নি তো এজন্য পাইনি তো। ঠিক আছে এখন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? আর সমস্যা আছে ভাই? আপনি আর কয়টা ক্লাস নেবেন? আমাদের তো অলমোস্ট 9টা কি 10টা ক্লাস মনে হয়ে গেল। আজকে 10 আপনার কয়টা? 10টা ক্লাস, হ্যাঁ। আর কয়টা নেবেন? ইলাস্ট্রেটর মোটামুটি আপনাদের আমি শেষ করে দিব, যতগুলো টুলস আছে এগুলো শেষ করে দিব। যদি 15টা ক্লাসে বেশি নেওয়া লাগে সেক্ষেত্রে আমি বেশি নিয়ে আপনাদের শেষ করে দেবো, ঠিক আছে? টুলসটা কি ভাই শেষ না? টুলস কি আর বাকি আছে? এখন তো আপনার ইফেক্টে হ্যাঁ, যায় নাই, উইন্ডোতে আপনার এগুলো মেনু বার সবগুলো শেষ হয় নাই, ফ্লোটিং প্যালেটে সবকিছু শেষ হয় নাই, এখন তো অনেকগুলো বাকি আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে আমরা একটা তো ভাইয়া যেটা হচ্ছে যে, ভাইয়া জি বলেন। সাকিব ভাইয়া আর একটা কথা, ওই যে আমরা ভিডিওগুলো খুব লেটে পাচ্ছি, এটা তো বারবার আমরা বলতেছি। এটা তো ছাত্রদের পাশাপাশি আপনাদেরও আন্দোলন করা উচিত ছিল, যে নেট স্পিড কমাই দিছিল। আসলে আমরা তো দেখছেন, আমি তো অনেক পোস্ট দিয়েছি, আন্দোলন তো একটা হয়ে গেছে এরকম। আমি তো দেখতে পাচ্ছিলাম, ভালো কিন্তু করছেন। আমি লোডিং নিতে নিতে নিজেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এই জন্য আমি ইয়ে করি নাই, ঠিক আছে? আর আমি শিখুনকে বলছিলাম যে এটা আমার মানে নেট স্পিড ঠিকভাবে না পাওয়া পর্যন্ত আপলোড দিচ্ছি না। শিখুন কি বলে নাই? না কিছু জানাই না ওখানে গ্রুপে। ভাই ইস্যু করে দেখছি ওই মানে জিগাতলার এদিকে গন্ডগোল হচ্ছিল, তো ওনারা লাইভ লাইভ করছে। লাইভ করছে অনেকগুলা, ওগুলা নিয়ে ওনারা মোটামুটি বিজি ছিল। অফিসে আসেনি আমরা। ওনাদের অফিসের পাশেই যে গন্ডগোল গুলো হচ্ছিল, অফিসের পাশেই। ও আচ্ছা আচ্ছা। আমাদের কি ফ্রিল্যান্সিং এর উপরে কোনো ক্লাস হবে? সেটা এই শিখুন থেকে ফাইবারে যে ক্লাস নেয় সে ক্লাস নেবে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর উপর ক্লাস আলাদাভাবে হবে। মানে এই কোর্সের ভিতরেই তো নাকি? হ্যাঁ, এই কোর্সের ভিতরে আপনাদের ফাইবারের ক্লাসগুলো নেওয়া হবে। হ্যাঁ, আপনার ক্লাস নেওয়া শেষ হলে ধরেন আমরা তো এখন প্র্যাকটিস করতেছি, এই যেমন এখন অনেক টুলসে ঝামেলা হচ্ছে, জানতে মন চাচ্ছে, তখন আমরা কোথায় জানবো? এই জন্য তো বলি বারবার প্র্যাকটিস করেন, আর যেটা হচ্ছে হোমওয়ার্ক গ্রুপে জমা দেন, কোনো জায়গায় ভুল হলে আমাকে মেনশন করেন, আমি ওগুলো দেখার চেষ্টা করব। কিন্তু আপনাদের কিছু একটা না হইতেই ওটা মেনশন করে বসে থাকেন, ঠিক আছে? এই জন্যই তো যে আপনারা যে সমস্যায় পড়বেন ইয়ে করবেন, এগুলো আমাকে মেনশন করেন, সমস্যা নাই, আমি করে দেবো। কারণ আমি আপনাদের শিখিয়ে কোর্স শেষ, আমার কোর্সের টাইম শেষ বলে আমি আপনাদের ছেড়ে দিছি তা কিন্তু না। আপনারা আমার কাছে শিখছেন, আমার একটা দায়িত্ব আছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। আচ্ছা ভাইয়া, ওই যে আমি একটা এস দিয়ে একটা লোগোর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা দিয়েছিলাম গ্রুপে। ভাই আমি জেড দিয়ে করছিলাম আপনারটা। জেড দিয়ে তো করছেন, কিন্তু জেড দিয়ে কিন্তু আমি একটা নিয়ম অনুযায়ী করছি, একটা রেশিওতে। আপনারটা কিন্তু রেশিও না, আপনি শুধু কপি করছেন, কে জানি। ঠিক আছে? আমার ওইটার মধ্যে কিন্তু একটা হিডেন ইনফরমেশন আছে। আমি তো ভাই ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে করলেই তো হলো না, তাই না? আচ্ছা, এখানে